তারপরেও না আমাদের হারানোর কিছু নেই, কারণ এই মেয়েরা আমাদের যে পর্যায়ে নিয়ে গেছে ওইটাই যথেষ্ট, এবং এদেরকে যদি শুধুমাত্র একটু সমর্থন দেয়া যায় এরা ভবিষ্যতে আরো অনেক দূরে যাবে। এশিয়ান কাপে বাংলাদেশ খেলার স্বপ্ন দেখেছে, এশিয়ান কাপে বাংলাদেশ কোয়ালিফাই করেছে, আমার কাছে মনে হয় যথেষ্ট। এই মেয়েরা যে অ্যাচিভটা করেছে জনমেও, এই ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা, এদের শুধুমাত্র মেয়েগুলোর একাগ্রতা ছিল, খেলাটার প্রতি অন্যরকম ভালোবাসা আছে, ওই জায়গা থেকে এই পর্যায়ে এসছে। এখান দিয়ে আমার যে ব্যাপারটা আবার ভালোও লাগে একদিক থেকে, যে এখানে প্রপার গণতন্ত্র আছে। মানে ফুটবল ফেডারেশনের কর্তারা এক কথা বলছেন, আবার এপাশ দিয়ে জেমস বাটলার, পিটার বাটলার তিনি আরেক কথা বলছেন। বাংলাদেশের কোনো জায়গায় এই লেভেলের গণতন্ত্রের চর্চা আছে কিনা আমার সংশয় আছে। তবে আসার কথা হচ্ছে, মিয়ানমারকে যদি মিয়ানমারের মাঠে হারানো যায়, আমি জানি মিয়ানমাররা চায়না এক নয়, তাহলে হয়তো মাথা উঁচু করে লড়াই করা যেতেই পারে চায়নার সঙ্গে, ওয়াই নট। বাংলাদেশের ক্রীড়াঙ্গন একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে, সেই ইতিহাসটা অবশ্যই ফুটবলের হাত ধরে, আরো স্পেসিফিক্যালি বলে বাংলাদেশ নারী ফুটবলের হাত ধরে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে একটা নতুন ইতিহাসে। আমরা সবাই জানি কাল সেই ইতিহাসের মানে শুরুটা হবে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে। আমরা সেই আয়োজন নিয়ে আমরা এখন কথা বলবো, নিজেরা ডিসকাস করব, টুর্নামেন্টের সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আমি আছি জাহিদ চৌধুরী, আমার সাথে যোগ দিবেন বাংলাদেশ ফুটবলের সিনিয়র ক্রীড়া সাংবাদিক আবু সাদাত, এবং সিডনি থেকে টুর্নামেন্টের ভেন্যু অস্ট্রেলিয়া থেকে যোগ দিবেন রিফাত মাসুদ। সাদাত, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, কেমন আছেন? আছি ভালো। রিফাত, আপনার কি অবস্থা? রিফাত, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি, পরিষ্কার, সবকিছু ঠিকঠাক আছে। চলুন শুরু করি। হ্যাঁ রিফাত, শুরুটা মনে হয় আমরা আপনার কাছে যাব, কিন্তু তার আগে একটু, যেহেতু আবু সাদাত ভাই প্রায় বাংলাদেশের ফুটবলের আমার মনে হয় প্রায় 20 বছরের বেশি তিনি ফলো করছেন, তার কাছ থেকে একটু অনুভূতিটা শুনে, যে ইতিহাসের ছেলেরা না পারলেও মেয়েরা সেটা করিয়ে দেখাচ্ছে। আসলে সাদাত, আমি একটু ওই মুহূর্তটা জানতে চাচ্ছি যেদিন কনফার্ম হলো, কারণ আপনি খুব উদ্বিগ্ন ছিলেন যে মেয়েরা কোয়ালিফাই করতে পারে কিনা, সেই মুহূর্ত থেকে আজ পর্যন্ত। ওই মানে ওই মুহূর্তে যাওয়ার আগে প্রথম মুহূর্তটা বলে, আমি যখন রিফাত মাসুদকে দেখছি সিডনিতে আছে, আমি খুব ফিল করছি আসলে আমি কেন কানাডাতে বসে আছি। মানে আমি অন্তত যদি ফিল্ড রিপোর্টার হিসেবে কাজ করতাম বা রিপোর্টিং এ থাকতাম বাংলাদেশে, আমি অবশ্যই সিডনিতে থাকতাম। এটা খুব মিস করবে, এটা অন্যরকম, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, যেটা রিফাত মাসুদ মানে মাঠে থেকে প্রত্যেকটা ইভেন্ট কভার করে ও হয়তো সেই এটা মানে ইচ্ছেটা বা আকাঙ্ক্ষাটা পূরণ করছে এবং বুঝতে পারবে। আর এটা তো অন্যরকম একটা মুহূর্ত। বাংলাদেশের ছেলেরা একবার খেলেছিল এশিয়ান কাপে, কিন্তু মেয়েরা এই পর্যায়ে থেকে, এই সুযোগ সুবিধা থেকে এই পর্যায়ে খেলছে, এটা আসলে মানে বলার অপেক্ষা রাখেন এটা কত বড় অ্যাচিভমেন্ট। তো ওই যে আজকে আহমেদ সাহেবের একটা লেখা পড়ছিলাম যে বাংলাদেশের মানুষের মানে ক্রীড়াপ্রেমী মানুষের এটা বুঝতে আরো বোধহয় 10 বছর লেগে যাবে যে বাংলাদেশের মেয়েরা আসলে কোন পর্যায়ে খেলছে। আমাদের ক্রিকেটে হয়তো বিশ্বকাপে খেলে, আমাদের ফুটবলে বিশ্বকাপে আমরা কবে খেলবো জানি না, কিন্তু এই যে পর্যায়ে খেলছে এটা অনেক হিউজ একটা বিষয়। এই অনুভূতিটা আসলে কারোর সাথে মানে কম্পেয়ার করা যায় না, অন্যরকম একটা। সাদাত ঠিকই সেটা ধরেছেন যে আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের ফুটবলে এত বিনিয়োগ, তারা কিন্তু পারেনি, সেই জায়গায় আমাদের লাল সবুজ পতাকাটা আছে। তো সাদাত, আমি একটু রিফাতের কাছে চলে যাচ্ছি। রিফাত, টুর্নামেন্টের ভেন্যু থেকে, সেই ইতিহাসের মহেন্দ্রক্ষণ থেকে একটু দূরে, মানে ওভারঅল কি অবস্থা, বাংলাদেশ দলের অবস্থাটাকে জানতে চাচ্ছি। বাংলাদেশ দলের অবস্থা, বাংলাদেশের মেয়েদের অবস্থা আসলে একই রকম। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে আমরা হয়তো এখানে আবেগে ভেসে যাচ্ছি, এত বড় স্টেডিয়াম, এসব জায়গায় আমরা সাধারণত ওয়ার্ল্ড কাপ কভার করে অভ্যস্ত বা আরো বড় টুর্নামেন্ট, কিন্তু বাংলাদেশের মেয়েদের যার সঙ্গেই কথা হচ্ছে তারা খুব নর্মালি নিচ্ছে। মানে এই ব্যাপারটা আমার কাছে বরাবরই ভালো লাগে এবং আমাকে অভিভূত করে যে তারা আসলে কিভাবে যে কোনো ম্যাচকে একটা সাধারণ ম্যাচের মতো কম্পেয়ার করে। আমার ধারণা তারা আসলে জীবন যুদ্ধে এতবার লড়াই করেছেন এবং এত যুদ্ধে তারা জিতেছেন যে এইসব ফুটবল ম্যাচের যে আলাদা একটা আড়ম্বর থাকে, এটা তাদেরকে আলাদা করে আর চাপে ফেলতে পারে না। এই কারণে সম্ভবত তারা খুব সাবলীল ভাবে জবাব দেন। যেমন আফিদ আজকে প্রেস কনফারেন্সে এসেছেন, প্রেস কনফারেন্সে তাকে প্রশ্ন করা হচ্ছে, আমরা একটু মানে ওই প্রশ্ন করার সময় ওই ব্যাপারটা আমাদের ভেতর থেকে চলে আসছে। আমরা দিন শেষে মানুষ তো, মানে যতই সাংবাদিকতা করি আর যাই করি, একটা বড় ব্যবধানে হারার যে একটা শঙ্কা, এটা তো আমরা আড়াল করতে পারছি না। এটা হতেই পারে, এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। তো সেরকম ব্যাপার স্যাপার প্রশ্নে আমাদের প্রশ্নের লেজুড় ভাবে থেকে যাচ্ছে। কিন্তু আফিদা যখন উত্তর দিচ্ছেন তখন তিনি বলছেন, আমি তো আমার দেশের হয়ে খেলছি, আমি আমার দেশের জন্য এই টুর্নামেন্টে খেলতে চেয়েছি, আমি সবসময় এই টুর্নামেন্টে খেলতে চেয়েছি। এখন এই টুর্নামেন্টে যাওয়ার পরে আমি যখন মাঠে নামবো তখন আমি আমার সেরাটা দেবো, এরপরে আর বলার তো কিছু থাকে না। এই যে ম্যাচিউরিটি, এইটা আমার কাছে মনে হয় বাংলাদেশের উইমেন্স ফুটবল আসলে যেই লেভেলে আছে, আমাদের বাংলাদেশের বাকি যে কোনো সেক্টরে
যে কোনো, সেটা শুধুমাত্র স্পোর্টস না, আমরা বোধহয় ওদের দিকে তাকাতে পারি এবং ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি যে তারা কি করে এই ধরনের সিচুয়েশন আসলে হ্যান্ডেল করেন। তবে আমি আসলেও কিছুটা মানে শঙ্কার কথা একটু বলেই যাই যে যেহেতু ফার্স্ট ম্যাচ এবং আপনি খেলছেন এই টুর্নামেন্টের হট ফেভারিটস, ওয়ান অফ দ্য হট ফেভারিটস এবং টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চায়নার সঙ্গে, তখন আসলে আপনার উপর এই চাপটা থাকেই। আবার যতই আমরা বলি যে হারানোর কিছু নাই, কিন্তু আপনি আসলে দু একটা গোল খেলে ওই ম্যাচটাকে কি করে হ্যান্ডেল করছেন এটা তো আমরা এখনো জানি না, কারণ আপনি রিসেন্টলি আসলে তেমন কোনো ম্যাচ খেলেন নাই। যদি 1-2 মাস সময়ের ভেতরে বাংলাদেশ আরো কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারতো বড় প্রতিপক্ষের এগেইনস্টে, তখন হয়তো ভুলগুলো একটু শুধরে নেওয়ার সুযোগ থাকতো। কিন্তু আসলে ভুলটা কোথায় হচ্ছে গত 2 মাস ধরে এটা আমরা জানিই না। এই যে একটা সমস্যা, এই সমস্যাটা বাংলাদেশকে আসলে ভোগাতে পারে বলেই আমার মনে হয়। রিফাত, জাহিদ, সাদাত, আমি প্রশ্নে একটা যাওয়ার আমি আগে একটা আমি জিনিসে রিফাত না আমি মাসুদের একটা সাথে জিনিস আমি কথা একটু বলে যোগ যাই, করতে সাদাত চাই। মিস হয়ে যাবে। সাদাত একটু দাঁড়ান। আচ্ছা, আফিদার প্রেস কনফারেন্সের কথাটা শুনে আমার সাকিব আল হাসানের ম্যাচুরিটির কথা চলে আসতেছে। ঠিক সাকিব আল হাসান কিন্তু ওয়ার্ল্ড কাপে বা যে টুর্নামেন্টে হলে আমরা তো দেশের জন্য খেলছি, দেশে গেলে আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব। সো এই যে ম্যাচিউরিটি এটা আসলে একটা অনেক বড় প্রাপ্তি। সাদাত, এবং এটা এমন নয় যে শুধুমাত্র আফিদাই করছেন, এটা এই লিনেজটা অনেকদিন ধরে, মানে সাবিনার কথাই ধরি, সাবিনা টুর্নামেন্টে খেলছেন না, তিনি জেমস বাটলার, পিটার বাটলারের পছন্দের কেউ নন, তিনি তাকে দল থেকে বাদ দিয়ে দিয়েছেন। এই কিছুদিন আগে তিনি যখন ফুটসাল জিতে এসছেন, সাবিনাকে মানে ওই যে আমরা যে প্রশ্নগুলো আসলে বারবারই করি যে আপনি যে ন্যাশনাল টিমে নাই, আপনার কেমন লাগে, আপনি কি এখন ন্যাশনাল টিমে ঢুকবেন কিনা, অথচ তিনি জানেন যে তার ন্যাশনাল টিমের চ্যাপ্টার আপাতত ক্লোজড। তো তখন তিনি ওটার জবাব দিচ্ছেন আরে প্যারা নাই। মানে এই যে তিনি জবাবটা দিচ্ছেন যে প্যারা নাই, মানে উনি বুঝতে পারছেন যে উনি একজন কোচের সঙ্গে মানান, যদি মানিয়ে চলতে না পারেন, সেখানে যদি বনিবনা না হয়, খুব সিম্পল, প্রফেশনালি এটা তাদের হবে না, এক টিমে তারা খেলতে পারবেন না ওই কোচ যতদিন আছেন, সেটাকে তিনি আবার মেনে নিচ্ছেন। আমার মনে হয় আফিদারা ওই একই লাইনেরই লোক, যারা আসলে ছোট থেকেই এই ব্যাপারগুলো শিখে আসছেন। সাদাত, আপনার কাছে ওই যে আমি যেটা বলছিলাম, রিফাত বলছিল যে হারানোর শঙ্কা নাই, আবার শঙ্কাটাও আছে যে আমরা যদি শুরুতেই গোল টোল খেয়ে যাই, 2-3টা গোল খেয়ে যাই, তখন ওইটা কিভাবে হ্যান্ডেল করব। তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে এই ম্যাচে ধরে নিলাম চীনের সাথে আমরা 10-0, 12-0 গোলেও হারলাম, আরো বড় ব্যবধানে, তারপরেও না আমাদের হারানোর কিছু নেই, কারণ এই মেয়েরা আমাদের যে পর্যায়ে নিয়ে গেছে ওইটাই যথেষ্ট। এবং এদেরকে যদি শুধুমাত্র একটু সমর্থন দেয়া যায়, এরা ভবিষ্যতে আরো অনেক দূরে যাবে। এই কারণে হারানোর আসলে আমাদের কিছু নাই, আমরা যে পর্যায়ে আছি এটাই আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমরা লাস্ট ম্যাচ উজবেকিস্তান ম্যাচটা হয়তো আমরা ট্রাই করব কি করতে পারি না পারি, আমাদের ইকুয়েশন অনেক রকম, কিন্তু প্রথম দুটো ম্যাচ এই যে চায়না এবং উত্তর কোরিয়ার সাথে, এই ম্যাচ দুটোকে অসম লড়াই হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরে মেয়েরা যদি ভালো করে ফেলে, ব্যবধানটা কম হয়, লড়াইটা ভালো হয়, ওইটাই আমাদের জন্য গুড এনাফ। আমি আপনার সঙ্গে একটু যোগ করি, আমি একমত। আমি আমার আক্ষেপের জায়গাটা আসলে ওটা না, মানে হারানোর কিছু নেই, আবার হারানোর আছে। আমি কোন জায়গায় হারানোর আছে বলছি, যে আমরা কিছু জিনিস হারিয়েছি কি, সেটা হচ্ছে আমরা জুন মাসে জানি যে আমরা জুনের শেষে জুলাইয়ের দিকে আমরা জানি যে আমরা এই টুর্নামেন্টে খেলবো, মানে প্রায় আপনার হয়তো বছর খানিক সময় নয়, তার থেকে কম হবে। কিন্তু আমরা আসলে কি করলাম, মানে ডিসেম্বর পর্যন্ত ঠিকঠাক ছিল, ডিসেম্বরে আমরা একটা ট্রাই নেশন সিরিজ অ্যারেঞ্জ করলাম, সেখানে বাংলাদেশ খেললো, বাংলাদেশ ইনফ্যাক্ট ভালোই খেললো আজারবাইজানের সঙ্গে। ওই সময় পর্যন্ত বাংলাদেশ টিমের ভিতরে একটা ইন্সপিরেশন দেখা গেল, মোটিভেশন দেখা গেল। কিন্তু গত 2-2.5 মাসে আমি আসলে জানি না টিমের কি অবস্থা। আমি যেহেতু বলতে পারছি না ন্যাশনাল টিমের কি অবস্থা, আমার ধারণা টিম ম্যানেজমেন্টও প্রপারলি বলতে পারবেন না, কারণ ওই লেভেলের ম্যাচ তো তারা খেলেন নাই। আপনি যখন, মানে এটা কখনো হয় না যে আপনি একটা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, তার আগে 2 মাস আপনার কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ নাই। এটা ওয়ার্ল্ড কাপে হয়, এটা ইউরোতে হয়, এটা কোপা আমেরিকাতে হয়, তো এটা তো সেই টুর্নামেন্ট, এশিয়ান কাপ, মানে একই তো, বিশ্বকাপ তারপরে মহাদেশীয় টুর্নামেন্ট। তো এটা এইরকম একটা সুযোগ পেয়ে আমরা যে প্রিপারেশনটা কি নিলাম, আমি আসলে এই গত 2 মাসে যা ব্যবস্থাপনা, এটাতে আমি আসলে চূড়ান্ত মাত্রার আমি হতাশ। এবং এই কারণে আমি বলছি যে আমরা আসলে হারিয়ে ফেলেছি, ওই 2টা মাস আমরা আসলে হারিয়ে ফেলেছি, আমার তাই মনে হয়েছে। এক্স্যাক্টলি জাহিদ, আপনাকে প্রশ্নটা আমি নেবার আগে আমি মাসুদের সাথে একটু আমি অ্যাড করি। ফুটবল ফেডারেশনের আমি তো অনেক সমালোচনা করি পার্সোনালি, এই জায়গাটাতে দুঃখ বলেন, কষ্ট বলেন, সবকিছু মিলে ফুটবল ফেডারেশনের যে কত বড় গাফিলতি, কত বড় বোকামি, এবং তারা যে চেয়ারগুলোতে বসে থেকে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমি একেবারে চাচা ছেলা ভাবে বলবো, রিফাত মাসুদ যেটা বললো যে আমরা সেই জুন জুলাই যখন এটা অ্যাচিভ করলাম যে আমরা এই টুর্নামেন্টে খেলবো, তারপরে কি মিশন অস্ট্রেলিয়া নামে এক ধরনের স্পন্সর কোম্পানির সাথে চুক্তি হলো, অনেক রকম নিজেদের টাকা পয়সা নিজেরা পকেটে পড়লেন, কিন্তু
কাজের কাজ কিছু হলো না। আসার আগে পিটার বাটলার বলছেন যে তিনি প্ল্যান দিয়েছিল সেগুলো হয়নি। আবার তার জবাবে সভাপতি তাবিদ আউয়াল বলছেন যে তিনি তো কোনো প্ল্যানই দেননি, কার কাছে দিয়েছেন? তো এই যে লুকোচুরি খেলা, একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপানো, এইটা তো হতে পারে না। প্রপার প্ল্যান থাকবে, আমি কি করব, কত রকম স্বপ্ন দেখানো হয়েছিল যে মেয়েগুলো যখন কোয়ালিফাই করলো আমরা ইউরোপে ক্যাম্প করব, জাপানে ক্যাম্প করব, কিংবা অন্য কোনো দেশে গিয়ে ক্যাম্প করব। কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। ফুটবল ফেডারেশনে যারা বসে আছেন সত্যিকার অর্থে একেবারে এই কথাগুলো যদি তারা শুনে থাকেন, তারা শুধুমাত্র নিজেদের চেয়ারটা বিক্রি করেন, চেহারা দেখান, নিজেদের কাজ আদায় করেন, কিচ্ছু করে না ফুটবলে। এই মেয়েরা যে অ্যাচিভটা করেছে জনমেও, এই ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা, এদের শুধুমাত্র মেয়েগুলোর একাগ্রতা ছিল, খেলাটার প্রতি অন্যরকম ভালোবাসা আছে, ওই জায়গা থেকে এই পর্যায়ে এসছে। ফুটবল ফেডারেশনের কোনো ক্রেডিট যদি আপনি বলেন ক্যাম্প করেছে, ইয়ে করেছে, এটা একজন কি বলবো, একটা গরু দুধ দেয়, ওই দুধ দেয়া তার ক্রেডিট না, ওটা তার কর্তব্য। তো ওই কর্তব্যের মধ্যে পড়ে, ওই কাজটুকু সে করেছে। তাছাড়া এর বাইরে ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টকে ঘিরে কিচ্ছু করেনি। আমি একটু আপনাকে সাদাত যে কথাগুলো বলছে তার আগে আপনিও যেটা আপনার কথা থেকে অনেকগুলো আফসোস আসতেছে যে আসলে আমাদের ভুলগুলো কোথায় সেটাই আমরা জানতেছি না, এত বড় একটা মঞ্চে আমরা খেলতে নামার অপেক্ষায়। আমি এটার সাথে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, কারণ এই টুর্নামেন্টে একটু ভালো করলেই তো আমরা বিশ্বকাপে খেলার সুযোগ পাবো। আমরা টপ 6 খেলবে ওয়ার্ল্ড কাপে, তারপরে অলিম্পিকে খেলবে। তো আসলে এই জিনিসগুলো তো একটা সময় আমরা আলোচনাইতে যেতাম না, সেই জায়গাতে আমরা এখন আলোচনার সুযোগ পাচ্ছি যে হ্যাঁ আমরা এখন 12টা টিম খেলতেছে, সেখান থেকে 6টা টিম যাবে, আমরা তো 12-র মধ্যে আছি। তো এই জিনিসগুলা টিমের মধ্যে বা ওখানে কিভাবে আলোচনা হয়? দেখুন, এই যে বিশ্বকাপের যে ইস্যুটা, আমার কাছে মনে হয় এটা নিয়ে মানে আর বি সিরিয়াস যে বিশ্বকাপ, আমার কাছে মনে হয় না। মানে হয়তো এটা দৈব ক্রমে সম্ভব হতো বা এখনো হয়তো সম্ভব, কিন্তু আমি আসলে বিশ্বকাপ ব্যাপারটা আমার কাছে খুব আর্লি মনে হয়। এশিয়ান কাপে বাংলাদেশ খেলার স্বপ্ন দেখেছে, এশিয়ান কাপে বাংলাদেশ কোয়ালিফাই করেছে, আমার কাছে মনে হয় যথেষ্ট। আপনি যেটা চেষ্টা করতে পারেন যে উজবেকিস্তানের সাথে আপনি একটা লড়াই করতে পারেন, আপনি অলিম্পিকের স্বপ্ন দেখতে পারেন, যে অলিম্পিকের কোয়ালিফায়ার্স আমাদের মেয়েরা খেলতে পারেনি, তাই না? মানে বছর 2-3 আগে আমরা টাকার জন্য উইমেন্স টিমকে খেলতে, এটা একটা মোক্ষম জবাব হয়তো হতে পারতো। আবার এই জায়গায় আমি একটা ফুটবল ফেডারেশনের, সাদাত ভাই যেমন ফুটবল ফেডারেশনের কর্তাদের প্রবল সমালোচনা করেন, আমি আবার এই জায়গায় একটু ব্যাপারটাকে মিলিয়ে দেই এইভাবে। দেখুন, পিটার বাটলারও মানে বাংলাদেশ উইমেন্স টিমের কোচ, উনিও কিন্তু নানান সময় অনেক কথা বলেন। সাধারণত কি হয় যে যিনি বস, তিনি আসলে তার আন্ডারে যারা আছেন, কোচ তো তার আন্ডারেই আসলে বেসিক্যালি পুরো বডিটার আন্ডারে, এরকমই হওয়ার কথা। চাইলে কিন্তু তার সঙ্গে আসলে অন্যরকম বোঝাপড়ায় তারা যেতে পারতেন বা অন্য কিছু হতে পারতো। এখান দিয়ে আমার যে ব্যাপারটা আবার ভালোও লাগে একদিক থেকে, যে এখানে প্রপার গণতন্ত্র আছে। মানে ফুটবল ফেডারেশনের কর্তারা এক কথা বলছেন, আবার এপাশ দিয়ে জেমস বাটলার, পিটার বাটলার, তিনি আরেক কথা বলছেন। বাংলাদেশের কোনো জায়গায় এই লেভেলের গণতন্ত্রের চর্চা আছে কিনা আমার সংশয় আছে। কেউ একে অন্যকে দুষছেন, একজন কিন্তু আরেকজনকে চাইলে আসলে কাট অফ করে দিতে পারেন। স্পেশালি কর্তারা চাইলে কোচকে কাট অফ করে দিতে পারতেন, তারা সেটা করেন না। এইটাও আবার আরেক লেভেলের, আমার কাছে মনে হয় যে এটা ম্যাচুরিটি বলবো নাকি এটাকে অন্য লেভেলের মানে খেলা বলবো, এটা আমি জানি না, কিন্তু এটা আমার কাছে মজাই লাগে। কিন্তু এই দূরত্বটা না হয়ে যদি এক বিন্দুতে এসে দুই পরিকল্পনা একসঙ্গে মিলিয়ে যদি আমরা একটা জায়গায় যেতে পারতাম, তাহলে ব্যাপারটা সমাধান হতো। যে স্পষ্ট দূরত্বটা এখন এসে প্রকাশ পাচ্ছে, সেটাই মূলত গত 2 মাসে বাংলাদেশকে প্রপারলি প্রিপারেশনটা নিতে দেয় নাই, এবং সেটার জন্য আমি বিশ্বাস করি যে এক হাতে তালি বাজে না, এই তালি 2 হাতেই বেজেছে। এক্স্যাক্টলি। আমি একটু রিফাতের কাছে যাব, কারণ রিফাতকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। রিফাত, আপনি যেখানে দাঁড়িয়ে কথা বলছেন অস্ট্রেলিয়া সিডনি থেকে, আসলে ওখানে আমারও ম্যাচ কভার করার অভিজ্ঞতা আছে, আবু সাদাতের পার্থে অভিজ্ঞতা আছে। আমাদের ওয়ার্ল্ডের অনেক জায়গায় বাংলাদেশের, যেহেতু ক্রিকেট আমরা কভার করতাম, তো সাদাত ভাই ফুটবল, অনেক জায়গায় যাওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু অস্ট্রেলিয়ার যে প্রবাসী বাঙালিরা আছেন, বাংলাদেশিরা আছেন, তারা কিন্তু ডিফারেন্ট। তারা দল বেঁধে খেলা দেখতে আসেন, তারা মানে গ্যালারিটা কালারফুল হয়ে থাকে। সাদাত ভাই হয়তো পার্থের অভিজ্ঞতা বলবে, কিন্তু তার আগে প্রবাসীদের মধ্যে যে উৎসাহটা, এটা কি পরিমাণ আপনি দেখছেন? এর আগে যখন মেলবোর্নে বাংলাদেশ মেন্স টিম খেলতে এলো, ওই সময় একটা ব্যাপক আগ্রহ ছিল, কিন্তু যে বাংলাদেশ টিম যতবার প্র্যাকটিস করেছে, আমি দেখছি গ্যালারি ভরে যাচ্ছে প্র্যাকটিস সেশনে। গ্যালারিতে বাংলাদেশের সাপোর্টাররাই বেশি ছিল। সিডনির অবস্থাও একই রকম। সিডনিতে আমি দেখতে পাচ্ছি যে আমার যারা ফ্রেন্ড যারা আছেন এখানে, তারা যে থাকেন, তাদের হয়তো চাকরি বাকরি রেখে তারা টিকিট একটা কেটেছেন, তারা খেলা দেখতে চান। আমার একটু আগে একজনের সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, তিনি আমাকে দেখে চিনলেন এবং বললেন যে আমি কাল খেলা দেখতে আসছি। তো তার মানে
এত বড় শহর, এখানে কত রঙের মানুষ, কত রূপী মানুষ, সেখানে আমি এসছি ম্যাচ কভার করতে, সেখানে আমাকে চিনে যাচ্ছেন একজন বাংলাদেশি, তো তিনি আমাকে জানাচ্ছেন আবার তিনি বাংলাদেশে খেলা দেখতে যাবেন, তার টিকিটও কাটা হয়ে গেছে। সবাই তো এরা হয়তো বেশিরভাগই স্টুডেন্ট, কেউ হয়তো কাজ করছেন, সবারই ওই সময় স্কেজুলে অন্য কিছু বাধা ছিল, কিন্তু তারা সেসব একপাশে সরিয়ে রেখে এই ম্যাচে আসেন এবং তারাও কিন্তু জানেন, খুব ভালো মতো জানেন যে বাংলাদেশ হয়তো এই ম্যাচ জিতবে না, তাদের কিছুই যায় আসে না। কিন্তু এইখানে বাংলাদেশ হয়তো, আমার একটা ধারণা যে বাংলাদেশ হয়তো কালকে বাংলাদেশের সমর্থকরা ডমিনেট করতে পারবেন না, আর সিডনি প্রবাবলি চাইনিজ সমর্থকদের একটা বড় গোষ্ঠী আছে, এখানে বড় জনসংখ্যা আছে এবং তারা এই ব্যাপারে প্রবল আগ্রহী, যেহেতু তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমার ধারণা চাইনিজ সাপোর্টাররা এই গ্যালারি ভরিয়ে ফেলবেন এবং বাংলাদেশের চ্যালেঞ্জ কিন্তু ওটাও একটা, মানে বাংলাদেশ তাদের পক্ষের কাউকে পাচ্ছে, আর পাচ্ছে বাংলাদেশের যে কজনই থাকবেন তারা প্রবলভাবে গলা ফাটাবেন, কিন্তু ওই প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে বাংলাদেশকে খেলতে হবে। তবে আসার কথা হচ্ছে মিয়ানমারকে যদি মিয়ানমারের মাঠে হারানো যায়, আমি জানি মিয়ানমাররা চায়না এক নয়, তাহলে হয়তো মাথা উঁচু করে লড়াই করা যেতেই পারে চায়নার সঙ্গে, ওয়াই নট। রিফাত, আমি আপনাকে শেষ করার আগে আমি একটু বলে দিচ্ছি, আশা করি ওই চ্যালেঞ্জে বাংলাদেশ মাঠের লড়াইয়ের কথা বলবো না, গ্যালারির লড়াইয়ে, যেহেতু খেলাটা অস্ট্রেলিয়ার মাটিতে হচ্ছে এবং সিডনিতে, পুরো অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি প্রবাসী থাকে, বাংলাদেশি প্রবাসী থাকে হচ্ছে সিডনিতে। আই বিলিভ, আমি আশা করি সমান সমান না হোক, অন্ততপক্ষে 40% বাংলাদেশি থাকবে এবং 60% চাইনিজ থাকবে। সো আই বিলিভ যে একটা গ্যালারি থেকে একটা ভালো সাপোর্ট পাবে বাংলাদেশ দল। সো ধন্যবাদ রিফাত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আরো টুর্নামেন্ট চলবে এবং আপনার সাথে আরো যুক্ত হব। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ওকে, ধন্যবাদ। সাদাত, অনেক কিছু শুনলেন, সাদাত কি মনে হলো? আপনি খুব মিস করছেন এবং ওভারঅল আমার কাছে যেটা মনে হচ্ছে, হ্যাঁ, ম্যাচটা ড্র জেতা এইরকম চিন্তা করাটা বোকামি হবে, যেহেতু চায়না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এশিয়ান কাপে তারা 9 বারের চ্যাম্পিয়ন। এখান থেকে ওই রকম বড়, মানে আমরা জিতবো ড্র করবো এই চিন্তাটা আসলে করা উচিত না। কতটা লড়াই করে, কতটা ভালো খেলে, ওটাই হওয়া উচিত। আর ওই যে রিফাত যেটা বলছিল যে প্রবাসীরা, বা আপনিও বলছিলেন যে অনেক সিডনিতে বাঙালি থাকে, তারা মাঠে আসবেন, আমারও বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, তারা টিকিট কেটেছে, মাঠে যাবে, সবকিছু মিলে দারুণ একটা মানে সময় পার করবে। ক্রিকেটে তো আপনারা যখন ম্যাচ কভার করেছেন যে হয়তো 50 ওভারের ম্যাচ প্রায় সারা দিন ব্যাপী 6-7 ঘন্টা খেলা হচ্ছে, তার আগে পরে মিলে 8-9 ঘন্টার মতো একটা সময় যায়, কিন্তু এখানে তো 90 মিনিটের খেলা, আগে পরে মিলে হয়তো 3 ঘন্টা 3.5 ঘন্টার অসাধারণ মানে সেই সময়টা যাবে আশা করি। কারণ মেয়েরা খুব বেশি হতাশ করবে না। আমার মনে আছে যে বাংলাদেশের মেয়েরা এর আগে বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচ খেলেছিল এবং ওই ম্যাচটাতেও মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার সাথে ওয়ান সাইডেড ম্যাচ হবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হয়নি। যদি ভুল না করি তহুরা বোধহয় ওই ম্যাচে গোলও করেছিল। তো শেষ পর্যন্ত দেখা যাক আসলে লড়াইটা কেমন হয়, বাংলাদেশের মেয়েরা কেমন খেলে, এটা নেই মানে যেমনই খেলুক সবার আসলে পাশে থাকা উচিত। আমিও আশা করি সেটাই, যে ফলাফল যাই হোক আমরা ফলাফলের দিকে তাকাবো না, তারা যে এত বড় একটা মঞ্চে নিজেদেরকে নিয়ে যেতে পেরেছে এই প্রাপ্তিটাকে আমরা বড় করে দেখব। ধন্যবাদ সাদাত যুক্ত হওয়ার জন্য। আশা করি টুর্নামেন্টের বাকিটা সময় আমরা এই টুর্নামেন্ট নিয়ে অনেক কিছুই আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করবার জন্য। ধন্যবাদ দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি এই টুর্নামেন্ট চলাকালে আমরা আরো নতুন নতুন তথ্য নিয়ে বা ম্যাচ বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে।